বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। প্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার মূল ঘটনায় আসি। আমার নাম দীপক কুমার মণ্ডল। আমি পটুয়াখালী জেলার রামনগর থানার এক ছোট্ট গ্রামে বসবাস করি। পরিবারের সদস্য বলতে আমার মা আর আমি। আমরা দুজন ছাড়া পরিবারে আর কেউ নেই। বাবা 7 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। রামনগর থানার পশ্চিম কোণে আমাদের বাড়ি। আমাদের বাড়ির পরে আর কোনো বাড়িঘর নেই। পাহাড় জঙ্গলে ভরা, যেখানে কেউ কখনো আসে না। বাড়ির সাথে আমাদের কয়েক বিঘা জমি আছে। সেখানে চাষাবাদ করে আমাদের মা ছেলের সংসার কোনো মতে চলছে। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মধ্যে চাষাবাদ কাজ করি। সবজির চাষ করি বলে আমরাই যা কাজ করার করি। আর আমি একটা টেলার্সের দোকান চালাই। এভাবে দুজনের সংসার বেশ ভালোই চলছে। আমার বয়স 23 বছর আর আমার মায়ের বয়স 38 বছর। 16 বছরে বিয়ে হয়ে 1 বছর পরে আমি পৃথিবীতে আসি। আমার গায়ের রং খুব ফর্সা। শুনেছি আমার নানি নাকি খুবই ফর্সা ছিল, তাই আমারও গায়ের রং নানির মতো হয়েছে। এমন চেহারা এত সুন্দরী নারী আর নেই আমাদের গ্রামে। কেউ বলবে না আমার মায়ের 23 বছরের একটা সন্তান আছে। মা দেখতে 20 বছর বয়সী বিবাহিত নারীর মতো একদম। মার সাথে আমার মনের প্রচণ্ড মিল। আমাকে খুব ভালোবাসেন আমার মা। মনে হয় না জীবনে কখনো আমাকে একটি বকা দিয়েছে। যাই হোক, এবার আসল ঘটনাটা বলি। মাকে নিয়ে কখনো আমার মনের মধ্যে খারাপ চিন্তাভাবনা ছিল না। সাধারণ মা ছেলের মতোই। তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মনে সুপ্ত বাসনা তৈরি হতে থাকে। স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না। ক্লাসের ম্যাডাম বাঙালিদের প্রতি নজর যেত সবসময়। আর এখন এটা আরও বেড়ে চলেছে। 23 বছরে বিয়ে করে অনেকেরই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিন্তু আমার এখনও বিয়ে করা হয়নি। তার উপর টেলার্সের কাজ করি। দোকানে মহিলাদের পোশাকই বেশি। খুব কষ্টে তাদের সামনে নিজেকে সামলাই। আর তার উপর গ্রামের একমাত্র টেলার্সের দোকান আমার। তাই সবাই এখানে আসে কাপড় চোপড় তৈরি করার জন্য। গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের ওই কাপড়ের সাইজ আমি জানি না। ভাগ্য ভালো হলে প্রায় মাপ নিতে গিয়ে কৌশলে হাত বুলিয়ে মনের আশ মেটাই। এমন করে দিনে দিনে আরও বেশি খালা কাকিদের প্রতি আগ্রহ বাড়ছে। হঠাৎ করে যে একদিন আমার জীবনের মোড় ঘুরবে তা কখনো কল্পনাও করতে পারিনি। এক রাতে আমার স্বপ্নদোষ হলো। মা ছেলে দুজন মানুষ, তাই এক ঘর দিয়ে চলছি আমরা। মার আমার বিপরীত পাশে একটা খাটে ঘুমায়। আমাদের মাঝে চাদরের বেড়া দেওয়া। উঠে বসে দেখি বিছানায় একদম তলিয়ে গেছে ভিজে। লুঙ্গির শুকনো অংশ দিয়ে বিছানায় ভেজাটুকু কোনো মতে মুছে চলে গেলাম। টয়লেট শেষে ঘরে ঢুকতেই হঠাৎ চোখে আমার দিকে গেল। আর চোখ আটকে গেল সেদিকে। শাড়ির উপরে উঠে পায়ে কিছুটা বেরিয়ে আছে, কিন্তু এটুকু দেখে আমার চোখ আটকে গেল। নিজের অজান্তেই কেমন একটা ঘোরে হারিয়ে গেলাম আমি। এগিয়ে মার কাছে গেলাম। মা গভীর ঘুমে আছে, নিঃশ্বাসের সাথে ওঠানামা করছে। আর কেউ যেন আমার মনে কষ্টের ঢাক পেটাচ্ছে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মন ভরে অধীর আগ্রহে মার সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ মা আড়মোড়া ভাঙতে লাগল ঘুমের মাঝে। আমি দ্রুত নিজের বিছানায় শুয়ে পড়ি। সারা রাত শুধু তোমার কথা ভেবে পার করলাম। একটু ঘুমাতে পারলাম না। অনেকক্ষণ পরে চোখ বুজলাম। সকালে উঠে উঠোনে গিয়ে দেখি মা গরুর দুধ দোয়াচ্ছে। আগেও দেখেছি, কিন্তু আজ চোখে পড়ল মার পিঠ অনেকটা খোলা মেশিন। ত্বকের পিঠ দেখে সিনেমার নায়িকা পরিমণিও ফেল। রাতে মার সামান্য সৌন্দর্য দেখে আমি মার প্রতি নিষিদ্ধ আকৃষ্টতা অনুভব করতে লাগলাম। এটা খারাপ বা ভালো এমন কোনো চিন্তাই মাথায় আসছে না। মার পিছনে দাঁড়িয়ে দেখে যাচ্ছি। হঠাৎ মা পিছন ফিরলে চমকে গেলাম দুজনেই। হায় হায়, মা বুঝে ফেলল নাকি? কিন্তু মা বলল, এতক্ষণে ঘুম ভাঙছে তোমার? বলে রাখা ভালো, মা আমাকে সবসময় বাবা বলে ডাকে আর তুমি করেই বলে। যাই হোক, মার কথা মনে হলো না যে সে বুঝেছে আমি কি করছিলাম। মা বলল, যাও মুখ ধুয়ে আসো, তোমাকে খাবার দিচ্ছি। মা, আজকে দুধ খাবো। এই দুধ খাওয়া। আমি মনে মনে অন্য কিছু বলতে লাগলাম। আমার দাঁতের সম্বিত ফিরল। মায়ের দুধ মাত্র 2 হাত আছি।
গরম না করলে খাবো কিভাবে? আমি এভাবেই খাবো, তুমি খাইয়ে দাও। আচ্ছা, আসো, এই নাও, পাগল ছেলে। মা গ্লাসে করে দুধ ঢেলে এগিয়ে দিল। মা মুচকে গেছে, আমার চুলায় দিয়ে বলল, এখন যাও, হাত মুখ ধুয়ে খাইতে দেব। আমি হাত মুখ ধুয়ে খেতে আসলাম। এসেই বলি, আজ আমাকে খাবার দাও। আমি অবাক হয়ে বলল, আজ কি হয়েছে তোমার? কেন খাইয়ে দিতে পারবে না? আমি তা বলছি নাকি? তাহলে এমন জিজ্ঞেস করো কেন? আচ্ছা বাবা, রাগ করো না, আসো, আমি খাইয়ে দেই। এমন সময় আমি বললাম, আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? আমার এমন প্রশ্ন শুনে মা এক প্রকার ভয় পেয়ে বলল, কি হয়েছে বাবা তোমার? আজকে এমন কেন করছো? শরীর খারাপ নাকি? বলে আমায় কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো, জ্বর আছে কিনা। আমি বললাম, আরে মা, আমার কিছুই হয়নি, এমনি জিজ্ঞেস করতে মন চাইল, তাই করলাম। মা বলল, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি? তোমাকে নিয়ে আমার সব, আমার প্রাণ, তুমি। নিজের জীবন থেকেও তোমায় বেশি ভালোবাসে, কিন্তু হঠাৎ এসব কেন জানতে চাইছো? মা, তুমি বাবা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নেই। সাজান, নতুন কিছু পড়ো না, আমার এসব ভালো লাগে না। মা নিরাশ হয়ে বলল, বাবারে, স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব ঠিক থাকে না। তুমি আমার জীবনে আছো বলেই আমি বেঁচে আছি, নইলে তো কবেই তো মরে যেতাম। বাবাকে ভীষণ ভালোবাসতে, তাই না মা? সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, আমিও বাসতাম, কিন্তু মা আমাকে ভালোবাসে না, তার প্রমাণ দিয়ে দিলেন। আমার পছন্দ তুমি সেজে গুছে থাকো, কিন্তু তুমি তা করো না। আমায় ভালোবাসলে এমন করতেন না। তুমি খুশি থাকো, তা চাই আমি। তুমি একটা বিয়ে করে আবার সুখের সংসার করো, তাহলে জীবনটা ভালো কাটবে। কেন এসব বললাম আমি নিজেও জানি না, মনে হলো আর বলে দিলাম। আমার কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চড় পড়ল আমার গালে। আমি ব্যথার চেয়ে অবাক হয়েছি। আমার জ্ঞান হবার পর কখনো আমাকে কেউ মারেনি। আমার তো দূরে থাক, কখনো চোখ রাঙিয়ে কথা বলে না, কিন্তু আজ এত রাগ হলো যে মার খেলাম। আমার চোখ লাল হয়ে আছে। কাশতে কাশতে বলল, নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের বিছানায় দিতে চাও? বোঝা হয়ে গেছে আমি, তাই না? আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে, আমি চলে যাব, চিন্তা করো না, বলেই উঠে চলে গেল। মা নিজে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। আমি উঠে তার কাছে গিয়ে হাজারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনল না। মা বলল, এখন আমার চোখের সামনে থেকে যাও। আমি মার কথায় ভয় পেয়ে যাই, বের হয়ে যাই দোকানের উদ্দেশ্যে। রাতে কথা বলল না, যে যার মতো শুয়ে পড়ি। হঠাৎ ঘুমের মধ্যে গায়ে নরম ছোঁয়া পেয়ে উঠে পড়ি, দেখি মা সামনে বিছানায় বসা। উঠে আমি সামনে বসতেই চোখ জলে করে আমার গালে হাত বুলিয়ে বলল, ব্যথা করছে তাই না? আমাকে মাফ করে দাও। মা, আর কখনো বলবো না, এসো, তুমি আমার মোটেও বোঝো না। আমি ভেবেছি হয়তো তোমার ভালো হবে, কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না। আমায় মাফ করে দাও। মা সাথে সাথে আমাকে বুকে টেনে নিল, বলল, বাবারে, আমি তোমায় অনেক ভালোবাসি। তোমার ছেলে কারো সংসারে গিয়ে নিজের সুখ চাই না। তোমার বাবার পরে তুমি আমার একমাত্র সম্বল। আর কখনো এমন বলো না বাবা। আমি আর কখনো বলবো না মা। আমার ওপর আর রাগ করে থেকো না। এবার মনের কষ্ট ভয় দূর হলে আমি মার সৌন্দর্যের ওপর আবার আকৃষ্ট হলাম। পরদিন বিকেলে বাড়ি ফিরে আমি চমকে উঠলাম। আমার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ, পরার চমৎকার মানিয়েছে। আমায় দেখে মুচকি হেসে বলল, এখন ঠিক আছে তো? তুমি সত্যিই আমার জন্য নতুন শাড়ি পরেছ? নইলে কি অন্য কেউ আছে আমার? আমি খুশিতে মাকে জড়িয়ে ধরি। মাও সাড়া দিল, তুমি আমার জান, তোমার খুশি আমার খুশি। তুমি নতুন নতুন সাজবে, তা আমার খুব ভালো লাগে। মা বলল, বুঝেছি, তোমাকে এখন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে। আমি বললাম, মা, আর কখনো বিয়ের কথা আনবে না। মা বলল, সে কি, বিয়ে কেন করবে না? আমি শুধু তোমায় নিয়ে থাকব। মা, আরে পাগল, আমি তো থাকবই, বিয়ে করতে তাতে সমস্যা কোথায়? আমি বললাম, আমার আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না। আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক। আর কখনো বিয়ের কথা বলবে না। তুমি ছাড়া আর কাউকে নিয়ে আমি সংসার করতে চাই না। আমার কথা মা ছেলের মমত্তা মনোভাব বুঝেছে, কিন্তু তা ছাপিয়েও যে আমি তার মন প্রাণ সব পাওয়াটা ভাবছি, তা তো সে জানে না। আচ্ছা বাবা, আর বলবো না। মা কিছুক্ষণ আমায় চেয়ে দেখলে বলল, আচ্ছা যাই হোক, বললে না তো আমায় কেমন লাগছে? আমি বললাম, একদম পরীর মতো লাগছে তোমায়। মা লজ্জা পেয়ে বলল, দুষ্টু খালি মজা করো। সত্যি বলছি, আমি বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা হয়েছে, এখন যা গোসল করে আয়। আমি পুকুরে গেলাম গোসল করতে। বাড়িতেই পুকুর আমাদের, ঘরের পাশে। আমি গোসল করে গা মুছে সেই হালকা ভেজা গামছা পরে এসে মার সামনে দাঁড়িয়ে বললাম, ভিতর থেকে লুঙ্গি এনে দাও মা। হঠাৎ মার চোখ খেয়াল করলাম আমার গামছা দিকে। নিচে তাকিয়ে দেখি আমার ওটা স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে। তার মানে কি মাতাও দেখছিল? আমি মেলাতে পারলাম না। সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে।
উঠে ভাবলাম মার কাছে গিয়ে দেখি বিছানায় নেই। মা দরজা খোলা, হয়তো বাহিরে কোনো সমস্যা হয়েছে কিনা ভেবেই তড়িঘড়ি করে বাহিরে গেলাম। মাকে ডাক দিলাম কিন্তু সাড়া নেই। হঠাৎ একটা শব্দ এলো গোসলখানা থেকে। পুকুরে গোসল করে মা তবে মাঝে মাঝে গোসলখানায় করে, তাই সেখানে এগিয়ে গেলাম দেখতে। শব্দ খুঁজতে এগিয়ে যেতেই শব্দ বাড়ছে। হঠাৎ শব্দটা কেমন অদ্ভুত হলো, বুঝতে পারছি না এমন শব্দ কিসের জন্য করছে না। এগিয়ে গোসলখানা কাছাকাছি যেতেই পর্দার ফাঁকে যা দেখতে পেলাম তা মার প্রতি আমার ধারণাই পাল্টে গেল। গোসলখানার দরজা নেই, পর্দা লাগানো বলে সব দেখছি, কিন্তু মা জানে না। মা টিউবওয়েলের চোখা অংশের ওপর বসে আজব কাজ করছে। শাড়ি পরা বলে তা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। কাজ সেরে মা টিউবওয়েল থেকে নেমে গেলে আমি চুপি পায়ে ঘরে শুয়ে পড়ি। চোখ বুজে হালকা খুলে দরজায় নজর রাখি ঘুমের ভান করে, আর লুঙ্গি তুলে রাখি, যেন দেখা না গেলেও আমার